হ্যালো ওয়ারিয়ার্স, ওয়েলকাম ব্যাক। আজকে তোমাদের জন্য আমি যে একটা টাইপের 5টা করে কোয়েশ্চেন করাচ্ছিলাম, যেমন ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের 5টা, অ্যান্টোনিম সিনোনিম 5টা, ফ্রেজাল ভার্ব, ক্লজ টেস্ট, এরকম যে 5টা করে কোয়েশ্চেন করাচ্ছিলাম, যে প্র্যাকটিস সেটটা করাচ্ছিলাম, আজকে এটার পার্ট 2। তো চলো ক্লাসটা স্টার্ট করা যাক। দেখো, এই ক্লাসটা নর্মালি যদি তুমি করো তাহলে কী হবে, যে প্র্যাকটিস সেটগুলো তুমি দিচ্ছিলে সেটার ওপর একটা ওভারঅল তুমি মানে প্র্যাকটিস করতে পারবে, যদি না জানো শিখতে পারবে, রাইট? এখানে কিন্তু এমন নয় যে জাস্ট অ্যান্সারটা করে দিয়ে আমি বেরিয়ে যাব। এখানে এই যে 4টে অপশান দেখছো, মানে এটা ফেজাল ভাব। এই কোশ্চেনটা দেখেই আশা করি বুঝতে পারছো যে এটা একটা ফেজাল ভাবের কোশ্চেন, ঠিক আছে? তো এখানে যে ফেজাল ভাবটা আছে এটার 4টে অপশানও আছে, 4টে অপশানেরও এক্সপ্লেনেশন তোমাদেরকে দেবো। তো চলো স্টার্ট করি। দেখো, ফার্স্ট কোশ্চেন কি বলেছে, উই হ্যাভ ড্যাশ সুগার, উই হ্যাভ ড্যাশ সুগার, ওকে, ক্যান ইউ বাই সাম ফ্রম দ্য স্টোর। আচ্ছা, ক্যান ইউ বাই ফ্রম দ্য স্টোর থেকে আমরা বুঝতে পারছি যে এখানে মানে বলতে চাইছে যে চিনিটা শেষ হয়ে গেছে। চিনি শেষ হলেই তবেই তো তুমি স্টোরে গিয়ে মানে দোকানে গিয়ে আবার কিনতে পারবে বা কিনতে যাবে, রাইট? তো এখানে শেষ হয়ে গেছে, এই যে শেষ হয়ে গেছে এটা এখানের মধ্যে কোনটা হবে তোমরা বলো? অপশন নাম্বার এ না বি না সি না ডি, কোনটা হবে? আমি তো মানে বলে দিলাম যে অ্যান্সার এখানে কি বসবে, কিন্তু এখানে কোন ফ্রেজাল ভাবটা বসবে আমাদেরকে ঠিক করতে হবে। তাহলে দেখো, এখানে হয়ে যাবে অপশন নাম্বার এ, রান আউট অফ। ঠিক আছে, রান আউট অফ। আচ্ছা, রান আউট অফ মানে কি বলো তো? শেষ হয়ে যাওয়া, ঠিক আছে? আচ্ছা, রান আউট অফ মানে যে শেষ হয়ে যাওয়া, এটা তো আমি জানলাম, কিন্তু এরপর গিভ আপ, টেক ওভার, লুক ইনটু, এগুলোর মানে কি? দেখো, গিভ আপ মানে হচ্ছে টু স্টপ ট্রাইং অর কুইট। ধরো তুমি চেষ্টা করাই বন্ধ করে দিলে, রাইট? তুমি একটা দুটো এক্সামে ফেল করলে, মানে ফেল করলে মানে কি, পাস করতে পারলে না, অতদূর যে কাট অফ এসেছিলো সেটা ক্লিয়ার করতে পারলে না, তুমি হাল ছেড়ে দিলে, তো সেটা হচ্ছে কুইট করা বা গিভ আপ করা, তাই না? ওকে, টেক ওভার মানে কি বলতো? টু অ্যাজিউম কন্ট্রোল, কোনো জিনিসের ওপর কন্ট্রোল নিয়ে নেওয়া বা রেসপন্সিবিলিটি নেওয়া, ঘরের দায় দায়িত্ব, তাই না, সংসারের দায় দায়িত্ব নেওয়া, দ্যাট ইজ টেক ওভার। আচ্ছা, লুক ইনটু মানে কি বলতো? পুলিশে আমরা শুনে থাকি যে এখানে মার্ডার হয়েছে, মার্ডারের পর এখানে কি ডিটেকটিভ বা পুলিশ কি করবে? ইনভেস্টিগেট করবে, তাহলে লুক ইনটু দ্য ম্যাটার, তাই না? তাহলে ওটা হচ্ছে ইনভেস্টিগেট করা বা এক্সামিন করা। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি কি আছে। হি প্রমিস টু হেল্প আস বাট হি ড্যাশ অ্যাট দ্য লাস্ট মুমেন্ট। আচ্ছা, এইটা শুনেই বুঝতে পারছো। দেখো, কোয়েশ্চেনটা ভালো করে পড়লে তুমি একটা আন্দাজ পেয়ে যাবে। ভালো করে পড়ো। দেখো, হি প্রমিস টু হেল্প আস। আচ্ছা, সে প্রথমে আমাদেরকে প্রমিস করেছিল, কি প্রমিস করেছিল? যে আমি হেল্প করব, মানে সাহায্য করব। যখন এটা বাট দিয়ে দিয়েছে, মানে তুমি বুঝতে পারছো যে হ্যাঁ, তারপরে নিশ্চয়ই হেল্প করেনি। তাহলে এখানে কি বলেছে? বাট হি ড্যাশ অ্যাট দ্য লাস্ট মুভমেন্ট, তার মানে লাস্টে আর হেল্প করেনি, কিন্তু লাস্টে আর হেল্প করেনি, তাই না? তাহলে এখানে যে করেনি, পিছিয়ে গেছে, এটা মানে পিছিয়ে গেছে, হেল্প সামনে এসে দাঁড়ায়নি বা হেল্প করেনি, এটা তাহলে এখানে ড্যাশটাই ওটাই পূরণ করতে হবে, রাইট? তাহলে এখানের মধ্যে এই অপশানগুলোর মধ্যে কোনগুলো হবে মনে হচ্ছে? এটা হয়ে যাবে তোমার অপশন নাম্বার সি, ব্যাকড আউট। ব্যাকড আউট মানে হচ্ছে তোমার পিছিয়ে পড়া, ঠিক আছে, মানে হেল্প না করা এক কথায়। আচ্ছা, গেভ আপ মানে কি? গিভ আপ মানে হচ্ছে স্টপ ট্রাইং, আমি বললাম একটু আগে। আচ্ছা, ক্যারিড অন, ক্যারিড অন মানে কি বলতো? কোনো জিনিসকে কন্টিনিউ করা, ঠিক আছে? পড়াশোনাটাকে তুমি কন্টিনিউ করছো, ওই এক দুবার মানে একটা দুটো এক্সাম দেওয়ার পর হাল ছেড়ে দেওয়ার মতো ছেলে নয় তুমি, রাইট? তো তুমি কী করছো? কোনো জিনিসকে ক্যারি অন করছো বা কন্টিনিউ করছো, তাই না? দ্যাট ইজ ক্যারিড অন। আর আমি ব্যাকড আউট মানে কি বললাম? উইথড্র ফ্রম এ প্রমিস, প্রমিস করেছিল কিন্তু ওটাকে ফুলফিল করলো না। আর এগ্রিমেন্ট, কেউ কোনো এগ্রিমেন্ট করেছিল কিন্তু সেটাকে পূরণ করলো না, তো দ্যাট ইজ ব্যাকড আউট, ঠিক আছে? আচ্ছা, ওয়েন্ট ওভার মানে কি বলো তো? ওয়েন্ট ওভার মানে হচ্ছে রিভিউ করা, ঠিক আছে, বা চেকড সামথিং, কোনো জিনিসকে ভালো করে চেক করলে, ঘরটাকে ভালো করে চেক করলে, দ্যাট ইজ ওয়েন্ট ওভার। আবার কোনো জিনিসকে ভালো করে, মনে করে একটা আর্টিকেল লেখা আছে, সেটাকে তুমি ভালো করে রিভিউ করছো যে কোনো ভুল করেছে নাকি পাবলিশ করার আগে, তো দ্যাট ইজ ওয়েন্ট ওভার। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। দে আর প্ল্যানিং টু ড্যাশ আ নিউ কোম্পানি ইন দিল্লি। দেখো, আবার বলছি, কোশ্চেন ভালো করে পড়লে তোমার এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে কোনটা বসতে পারে তুমি একটা আন্দাজ পেয়ে যাবে। দেখো, দে আর প্ল্যানিং টু ড্যাশ, আচ্ছা তারা প্ল্যান করছিল, কি প্ল্যান করছিল? টু ড্যাশ অ্যান্ড নিউ কোম্পানি ইন দিল্লি, এখন নতুন কোম্পানি
খুলবে নিশ্চয়ই, একটা নতুন কোম্পানি স্টার্ট করবে, তাহলে এই যে নতুন কোম্পানিটা স্টার্ট করবে এই চারটা অপশনের মধ্যে কোনটা হতে পারে, যেটা ওইটাকে রেফার করবে বা রিফ্লেক্ট করবে, রাইট? দেখো, ব্রেকডাউন না, লুক ইনটু, সেট আপ, টার্ন ডাউন তো হবেই না, টার্ন ডাউন মানে হচ্ছে বন্ধ করে দেওয়া, ব্রেকডাউন মানে হচ্ছে ভেঙে যাওয়া, লুক ইনটু মানে কি বললাম, ইনভেস্টিগেট করা, তাহলে পড়ে রইলো কি, সেট আপ মানে কি, এস্টাবলিশ করা, ঠিক আছে? আচ্ছা, ব্রেকডাউন মানে আমি একটু আগে কী বললাম, টু স্টপ ফাংশনিং অর কোল্যাপস, ভেঙে যাওয়া। আচ্ছা, লুক ইনটু মানে আমি একটু আগেই বললাম তোমাদেরকে আগের কোশ্চেনে, যে ইনভেস্টিগেট করা। আর দেখো, সেট আপ মানে কি বললাম, টু স্টার্ট অর এস্টাবলিশ সামথিং। এবার একটা বিজনেসকে তুমি স্টার্ট করবে বা এস্টাবলিশই করবে, রাইট? তো এটা সেট আপই হবে। আচ্ছা, টার্ন ডাউন মানে কি বললাম আমি, রিজেক্ট করা বা রিফিউজ করা, ঠিক আছে? এই কোশ্চেনটা আমি আগের যে ক্লাসটা করেছিলাম মানে পার্ট 1-এ, সেখানে ছিল টার্ন ডাউন বলে, ঠিক আছে? ওকে, আচ্ছা, টার্ন ডাউনটা বলেই দিই তোমাদেরকে। আচ্ছা, টার্ন ডাউনের একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো আমি বললাম, হি টার্ন ডাউন হিজ অফার গিভেন বাই দ্য বস, ঠিক আছে? আমি কি বললাম, হি টার্ন ডাউন দ্য অফার গিভেন বাই হিজ বস, তার মানে কি, তার বস তাকে একটা অফার দিয়েছিল। ধরো ও একটা আইটি সেক্টরে কাজ করে, তার বস তাকে একটা অফার দিয়েছিল, কিন্তু সে সেই অফারটাকে অ্যাকসেপ্ট করলো না, রাইট? তাহলে ওই যে টার্ন ডাউন ইউজ করলাম, তার মানে অ্যাকসেপ্ট করলো না, টার্ন ডাউন, তো ওটাই হয়ে যাচ্ছে রিজেক্ট করা। ওকে, চলো নেক্সট দেখি কী আছে। 4 নম্বর কোশ্চেন দেখো কী বলেছে, সি টোল্ড হিম টু ড্যাশ উইথ দ্য প্রজেক্ট ডিসপাইট দ্য ডিফিকাল্টিস। আচ্ছা, এখানে দেখো, ভালো করে দেখো, সি টোল্ড হিম টু ড্যাশ উইথ দ্য প্রজেক্ট ডিসপাইট দ্য ডিফিকাল্টিস, মানে যত ডিফিকাল্টিস আসছে এইগুলোকে বাদ দিয়ে তার প্রজেক্টটাকে চালু রাখতে বলছে, রাইট? তো এটা কি হবে, এটা হয়ে যাবে তোমার অপশন নাম্বার এ, ক্যারি অন দ্য প্রজেক্ট, মানে কি, প্রজেক্টটাকে কন্টিনিউ করা। ওকে, দেখো, ক্যারি অন মানে কি, ক্যারি অন মানে হচ্ছে টু কন্টিনিউ, বোঝা গেছে? আচ্ছা, কল অফ মানে কি, কল অফ মানে হচ্ছে ক্যান্সেল করে দেবো, ঠিক আছে? আচ্ছা, ব্রেক ইনটু মানে কি, যদি ধরো চোর, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো ঘরেতে কেউ নেই, কোনো চোর ঘরে দরজা ভেঙে ঢুকে এলো, ওটা কি জোরপূর্বকভাবে ঘরে ঢুকে এলো, অনুমতি ছাড়া ঢুকে এলো, তো ওটা কি ব্রেক ইনটু দ্য হাউস, বল না, দ্য থিপ ব্রেক ইনটু দ্য হাউস, তাই না? তো ওটা কী হচ্ছে, ওটা হচ্ছে ইললিগালি যদি কারো ঘরে ঢোকা হয় বা জোরপূর্বক যদি কারো ঘরে ঢোকা হয়, দ্যাট ইজ ব্রেক ইনটু। ওকে, আচ্ছা, টেক অফ মানে কি, টেক অফ মানে হচ্ছে টু রিমুভ অর টু স্টার্ট এ প্লেন। আচ্ছা, টেক অফ, আমি বললাম যে গেঞ্জিটা খুলে দিই, ঠিক আছে? তো দ্যাট ইজ টেক অফ, মানে রিমুভ করা, জামাটা খুলে দাও, তাই না? বা এই যে পেন আছে, পেনের ক্যাপটা খুলে দাও, টেক অফ, ওটা টেক অফ নয়, এটা রিমুভই বলে, বাট টেক অফ আর রিমুভ একই, বুঝতে পারছো? জামা কাপড় খোলার জন্য বা এ করার জন্য সেটা বলা হয়। আবার টেক অফ কখন ইউজ হয় বলো তো, প্লেনের সময় শুনেছো, টেক অফ করলো, প্লেনটা টেক অফ করলো, তাই না? তো দ্যাট ইজ টু স্টার্ট এ ফ্লাইং প্লেন। ওকে, স্টার্ট ফ্লাইং, টেক অফ করা। আচ্ছা, নেক্সট 5 নাম্বার কোশ্চেন কি বলেছে দেখো, আফটার এ লং আর্গুমেন্ট হি ফাইনালি ড্যাশ অ্যান্ড অ্যাকসেপ্টেড আওয়ার পয়েন্ট। আচ্ছা, একটা লং আর্গুমেন্ট মানে কি, লং একটা মানে কথোপকথনের পর কি হলো, হি ফাইনালি ড্যাশ অ্যান্ড অ্যাকসেপ্টেড আওয়ার পয়েন্ট, সে কী করলো, নিশ্চয়ই সে হার মেনে গেছে, তারপর কী হয়েছে, সে অন্যজনের পয়েন্টটাকে অ্যাকসেপ্ট করেছে, তাহলে এটা কী হয়ে যাবে, এটা হয়ে যাবে তোমার অপশন নাম্বার এ, গেভ ইন। আচ্ছা, গেভ আপ মানে তো আমি জানি, গিভ আপ মানে আমি জানি, কিন্তু গেভ ইন মানে কি, দেখো, গেভ ইন মানে হচ্ছে, ধরো তুমি রেজিস্ট করছিলে কোনো জিনিসকে, ঠিক আছে? তারপর মানে ধরো একটা চোর কী করছিল, ওই দিক থেকে মানে পুলিশরা ওই যে ঘরে ঢুকে গিয়েছে বললাম, তো তারপর পুলিশ চলে এসছে, পুলিশ কী করছে, ওকে ধরার চেষ্টা করছে, কিন্তু চোরটা অনেকক্ষণ ধরে চেষ্টা করলো আটকানো, কিন্তু পারলো না, পরে সারেন্ডার করে দিল, তো ওটা হচ্ছে গেভ ইন। দেখো, এখানে আমি বলে দিয়েছি সারেন্ডার অর ইয়েল্ড। ওকে, নাথিং। আচ্ছা, টার্ন আপ মানে কি, এটা একসঙ্গে হয়ে গেছে। টার্ন আপ মানে হচ্ছে তোমার অ্যারাইভড অর অ্যাপিয়ার, মানে পৌঁছে যাবো, এক কথায় বলতে পারো। নেক্সট, মেড আউট মানে কি বলো তো, বুঝতে পারা, আন্ডারস্টুড, দেখো এখানে বলেই দিয়েছে, আন্ডারস্টুড অর ম্যানেজ টু সি অর রিড সামথিং, ম্যানেজ করে কি কোনো জিনিস দেখা বা পড়া, বোঝা গেছে? ওকে, পুট অফ মানে কি, পুট অফ মানে হচ্ছে ডিলে করে দেওয়া, এই যেমন আইপিএল ডিলে হয়ে গেল,
তাই না? কোন তারিখে হওয়ার কথা ছিল? ডিউ টু সাম প্রবলেমস ওটা কী হলো, ডিলে হয়ে গেল, তো বা পোস্টপন্ড হয়ে গেল। তো পুট অফ মানে কি, ডিলে বা পোস্টপন্ড হয়ে যাও। ওকে, চলো নেক্সট দেখি কী আছে। 6 নাম্বার কোশ্চেন, এ পারসন হু ডাজ নট বিলিভ ইন এক্সিস্টেন্স অফ গড। আচ্ছা, যে মানে ভগবানের অস্তিত্ব বিশ্বাস করে না, তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি অ্যাথিস্ট। ঠিক আছে, অ্যাথিস্ট মানে আমরা কি বলি? যে ভগবানের এক্সিস্টেন্স বিশ্বাস করে না, যে ভগবান যে আছেন সেটাকে ওরা বিশ্বাস করে না, নাস্তিক বলতে পারো এক কথায়। ওকে, তো ওটা হচ্ছে তোমার অ্যাথিস্ট। আচ্ছা, থিসিস্ট মানে কি? থিসিস্ট মানে হচ্ছে এ পারসন হু বিলিভস ইন দ্য এক্সিস্টেন্স অফ গড। ওকে, আচ্ছা, বিলিভার, বিলিভার মানে কি? সামওয়ান হু হ্যাজ ফেথ ইউজুয়ালি ইন রিলিজন অর গড। বিলিভার কারা? যারা ভক্ত, ভক্তদেরকে বিলিভার বলছে। এথিস্ট মানে কি বললাম? এথিস্ট মানে যারা ভগবানের অস্তিত্বে বিশ্বাস করে না। থিসিস্ট মানে কি বললাম? থিসিস্ট মানে হচ্ছে যারা গড মানে ভগবানের অস্তিত্বে বিশ্বাস করে। আবার ফিলোসফার মানে কি? এ থিঙ্কার অর এ পারসন হু ডিপলি এঙ্গেজড ইন রিজনিং, নট নেসেসারিলি রিলিজিয়াস। মানে যারা লজিক, ফিলোসফাররা কি লজিক, দেখ লজিকে বিশ্বাস করে, নেসেসারি নয় যে ওটা রিলিজনের ওপরেই হতে পারে, ওটা সোসাইটির ওপরে হতে পারে, তাই না? যে কোনো একটা টপিকের ওপরে, যে কোনো একটা সাবজেক্টের ওপরে হতে পারে। ঠিক আছে, তো দ্যাট ইজ ফিলোসফার। তাহলে আমি বললাম থিসিস মানে কি? থিসিস মানে যারা ভগবানকে বিশ্বাস করে। অ্যাথিস্ট মানে কি? যারা বিশ্বাস করে না। বিলিভার মানে কি? ভক্তদের বোঝাচ্ছে। আর ফিলোসফার যারা লজিক দেয়। থিঙ্কার, ঠিক আছে, এ থিঙ্কার or a person who deeply engaged in reasoning, not necessarily in religious। ঠিক আছে, যে রিলিজিয়াসের ওপরেই সে লজিক দেবে বা কোনো গুরুত্বপূর্ণ কথা বলবে, তাই না, নীতি কথা যেগুলো দেয় আর কি, সেটা নয়। ওকে, চলো নেক্সট, আ প্লেস ওয়্যার অ্যানিমালস আর কেপ্ট। আচ্ছা, যেখানে অ্যানিমালসদেরকে রাখা হয় তাদেরকে কি বলে? আমরা জানি জু বলে অবভিয়াসলি। আচ্ছা, জু আমি জানলাম, আ প্লেস ওয়্যার অ্যানিমালস আর কেপ্ট। আচ্ছা, তাহলে অ্যাকোয়ারিয়াম কি? অ্যাকোয়ারিয়াম হচ্ছে যেখানে মাছদেরকে রাখে, তাই না? এ ট্রান্সপারেন্ট ট্যাঙ্ক অর কন্টেনার হোয়ার অ্যাকোয়াটিক অ্যানিমালস লাইক ফিশ আর কেপ্ট। আচ্ছা, অ্যাভিয়ারি কি? অ্যাভিয়ারি হচ্ছে লার্জ এনক্লোজিং ফর কিপিং বার্ডস, যেখানে পাখিগুলোকে রাখা হয়, তাই না? দ্যাট ইজ অ্যাভিয়ারি। স্যাঞ্চুরি মানে কি? স্যাঞ্চুরি হচ্ছে আ প্লেস হোয়ার অ্যানিমালস আর প্রোটেক্টেড, স্পেশালি এন্ডেঞ্জার্ড ওয়ান্স। মানে যেগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে, যে প্রাণীগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে সেগুলোকে কোথায় রাখে? স্যাঞ্চুরিতে রাখে। ঠিক আছে, তাহলে আমি কি বললাম? অ্যাকুয়ারিয়াম মানে যেখানে মাছ রাখে, ঠিক আছে, অ্যাভিয়ারি মানে পাখি, আর স্যাঞ্চুরি মানে যে পশুগুলো বিলুপ্তর দিকে মানে শেষের দিকে চলে যাচ্ছে সেগুলোকে বাঁচানোর জন্য। আর জু যেখানে বেশিরভাগ সব রকমেরই অ্যানিমালস রাখা হয় আর যেখানে আমরা ভিজিটও করতে পারি, বেশিরভাগ এগুলো সবই আমরা ভিজিট করতে পারি। ওকে, চলো। আচ্ছা, কোশ্চেন নাম্বার 8, ক্রাই ওভার স্পিল্ড মিল্ক। আচ্ছা, ক্রাই ওভার স্পিল্ড মিল্ক, আচ্ছা এই কোশ্চেনটা রিপিট হয়েছে, তবু আমি বলে দিই, এটা হচ্ছে অপশন নাম্বার এ, রিগ্রেট সামথিং দ্যাট ক্যানট বি আনডান। ধরো কিছু একটা ঘটনা ঘটে গেছে বা তুমি একটা ভুল করে কোনো জিনিস করে ফেলেছো, তাই না? মানুষের ভুল হতেই পারে। এবার সেইটা নিয়ে তুমি খুব কাঁদছো, ভাবছো, করার আগে ভাবতে হয়, এই জন্য বলে না ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তো পয়েন্টটা হচ্ছে ওটাই, ঠিক আছে, কোনো জিনিসকে মানে করে দেওয়ার পর রিগ্রেট করা, ক্রাই ওভার এ স্পিল্ড মিল্ক। ওকে, চলো নেক্সট, কস্ট অ্যান্ড আর্ম অ্যান্ড লেগ। আচ্ছা, কস্ট অ্যান্ড আর্ম অ্যান্ড লেগ মানে কি বলো তো? ধরো তুমি গেলে, তোমার কিডনিতে পাথর হয়েছে, সেটার অপারেশন করতে, ডাক্তার কী করলো? তোমার একটা হাত কেটে দিল, একটা পা কেটে দিল, তাই না? তুমি গিয়েছিলে যে একটা কিডনির পাথর জমেছে আমার, কিডনিতে স্টোন বলে না, তো ওইটা বার করার জন্য, তাই না? হেরাফেরির মতো আবার কিডনিতে হার্ট অ্যাটাক তো হয় না, তো কিডনিতে স্টোন বার করার জন্য তুমি গিয়েছিলে, ডাক্তার কী করলো? তোমার একটা পা কেটে দিয়েছে, তোমার একটা হাত কেটে দিয়েছে। তো ওটা কি? ওটা হচ্ছে ভেরি এক্সপেন্সিভ, তাই না? মানে তোমার হাত পা কেটে দেওয়া মানে কি, সে বিকলাঙ্গ হয়ে গেল, সে ঠিক করে আর কাজ করতে পারবে না, প্রচুর কষ্টের জীবনযাপন অ্যাকচুয়ালি ওটা, ঠিক আছে? তো সিরিয়াসলি যারা ওইভাবে মানে ওরকম ইনসিডেন্টের পর বেঁচে আছে তাদেরকে হ্যাটস অফ, রিয়েলি দে আর সো স্ট্রং, আর তাদেরকে আমাদের সাপোর্ট করাও দরকার। কারণ আমরা জানি, আমরা যদি একটা হাত তুমি পিছনে রেখে আলাদা আলাদা কাজ করার চেষ্টা করবে, দেখবে কতটা কষ্ট হয়, রাইট? তারপর একটা পা তুমি এরকম একটা পা তুলে এরপর হাঁটার চেষ্টা করো, কীভাবে হাঁটবে দেখো কতটা কষ্ট হবে। চোখ বন্ধ করে হাঁটার চেষ্টা করো, দেখো কতটা কষ্ট হয়। কিন্তু যাদের অরিজিনালি আছে তারা কত কষ্ট করে ম্যানেজ করে চলছে বলো তো, রাইট?
তো ওইগুলো নিয়ে তো মজা করা তো দূরের ব্যাপার, বাট ওদেরকে সাপোর্ট করাটা আমাদের ইম্পর্টেন্ট, তাই না? ওকে, তো আমি যেটা বলছিলাম তোমাদেরকে যে তুমি ডাক্তারকে বলতেই পারতে, ডাক্তারকে মানে হয়ে যাওয়ার পর তুমি কি বলবে যে ডাক্তার একটা কিডনি নিয়ে নিতে পারতে, হাত পাটা কাটার কি দরকার ছিল, তাই না? তো দ্যাট ইজ কস্ট অ্যান আর্ম অ্যান্ড আ লেগ মানে কি ভেরি এক্সপেন্সিভ, বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখি কী আছে। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 10 কি বলেছে দেখো, আন্ডার দ্য ওয়েদার মানে কি বলতো? এটা হচ্ছে ফিলিং সিক, শরীর খারাপ হলে না আমরা আন্ডার দ্য ওয়েদার বলি। ধরো এই যে সিজন চেঞ্জ হচ্ছে, কোনো দিন বৃষ্টি হচ্ছে, কোনো দিন প্রচুর গরম হচ্ছে, তুমি বাইরে যাচ্ছ, কোনো দিন ভিজে গেলে, তো এটা কী হচ্ছে, এই ওয়েদারের কন্ডিশন, মানে এই ওয়েদারের কন্ডিশনের জন্যই কিন্তু তোমার শরীর খারাপ হয়ে যাচ্ছে, রাইট? দ্যাট ইজ আন্ডার দ্য ওয়েদার মানে কি ফিলিং সিক, ওকে, শরীর খারাপ হওয়া। আচ্ছা 11 নাম্বার, বাইট অফ মোর দ্যান ইউ ক্যান চিউ। আচ্ছা, বাইট অফ মোর দ্যান ইউ ক্যান চিউ মানে এই কথাটা শুনেই যদি আমি বেঙ্গলি মিনিং করি, তাহলে আমি একটা জিনিস বুঝতে পারছি যে তুমি যতটা না খেতে পারছো তার চেয়ে বেশি নষ্ট করছো, রাইট? তো এটা কি, এটা হয়ে যাবে চিউ প্রপারলি তো হবে না, টেক অন টু মাচ ওয়ার্ক। আচ্ছা, টেক অন টু মাচ ওয়ার্কটা হতে পারে, কেন? কারণ যতটা কাজ তুমি করতে পারবে তার চেয়ে বেশি কাজ যদি তোমাকে দিয়ে দেয়, তুমি পারবে কমপ্লিট করতে পারবে না। দ্যাট ইজ টেক অন টু মাচ ওয়ার্ক, বাইট অফ মোর দ্যান ইউ ক্যান চিউ। চলো নেক্সট কোয়েশ্চেন, দ্য বল ইজ ইন ইয়োর কোর্ট। আচ্ছা, বল ইজ ইন ইয়োর কোর্ট, এটাও রিপিট হয়েছে। দ্য বল ইজ ইন ইয়োর কোর্ট মানে কি, ধরো টেনিস খেলছে, মারলো, বলটা মারলো, ওই দিকে গিয়ে পড়লো, এবার কোর্ট মানে ওর কোর্টে বলটা এসছে, রাইট? এবার ওকে মারতে হবে, তার মানে কি এটা হয়ে যাবে ইটস ইয়োর টার্ন টু ডিসাইড। এরপর তোমার টার্ন, তুমি কোন দিকে মারবে, রাইট? তো দ্যাট ইজ ইটস ইয়োর টার্ন টু ডিসাইড, ওকে, বা রিয়াক্ট করা বলতে পারো, ওকে। চলো চুজ দ্য সিনোনিম, এরপরে চলে এসছে আমাদের সিনোনিম। চুজ দ্য সিনোনিম অফ ভাস্ট। আচ্ছা, ভাস্ট এম্পায়ার, তাই না? ভাস্ট এরিয়া মানে কি প্রচুর বড় এরিয়া, প্রচুর বড় এম্পায়ার রাজাদের আগে ছিল, তো ওইটা হচ্ছে ভাস্ট মানে কি বড়, আমি বুঝতে পারছি। সিনোনিম মানে কি, সিনোনিম মানে আমি আগের ক্লাসে কি বলেছিলাম, মনে রাখবে কি করে অ্যান্টোনিম আর সিনোনিম? সিনোনিমের এই যে এসটা আছে, আমি কালারটা চেঞ্জ করে নিই, দাঁড়াও, এই যে এসটা আছে না, এই এসটাই এস ফর সিনোনিম, এস ফর সেম, মনে আছে? ওকে, ক্লাসটা দেখে এসো, ওই ক্লাসটাও খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে, খুবই ইম্পর্টেন্ট, ওটা আগে দেখে এসো, এটা দেখে নাও, নিয়ে যাবে যদি। ওকে, তো এস মানে কি বললাম, সেম, আর অ্যান্টোনিমের এ মানে, অ্যান্টোনিমের এ দিয়ে অপোজিট তো হবে না, বাট সেম যখন সিনোনিম যখন সেম বুঝতে পারছো, অ্যান্টোনিমটা মনেই থাকবে অবভিয়াসলি যে ওটা অপোজিট ওয়ার্ড। তাহলে সিনোনিম মানে আমি কি বললাম, সেম ওয়ার্ড। আচ্ছা, ভাস্ট মানে আমার মনে হলো কি যে বড়, তাহলে এটা কি হয়ে যাবে, টাইনি, লিমিটেড, হিউজ, লিটিল, কী হবে? অপশন নাম্বার সি, হিউজ। হিউজ মানেও বড়, ঠিক আছে? চলো নেক্সট দেখি 14 নাম্বার কোয়েশ্চেন কি বলেছে, চুজ দ্য সিনোনিম অফ অ্যালার্ট। অ্যালার্ট মানে কি বলো তো? অ্যালার্ট মানে হচ্ছে যারা কি ওয়াচফুল থাকে, ঠিক আছে, সবসময় কি সতর্ক থাকে। ওয়াচফুল মানেও সতর্ক থাকা, অ্যালার্ট মানেও সতর্ক থাকা, ওকে। চলো এবার কি বলেছে, চুজ দ্য সিনোনিম, তাই তো? হ্যাঁ, চুজ দ্য সিনোনিম অফ কারেজ। কারেজ মানে কি সাহস, আবার ব্রেভারি মানেও কি সাহস, ঠিক আছে? চলো নেক্সট, এবার দেখো অ্যান্টোনিম চলে এসছে। অ্যান্টোনিমে কি আছে, ভিক্টরি। আচ্ছা, ভিক্টরির যদি আমি সিনোনিম বলতাম তাহলে এখানের মধ্যে কি হতো বলো তো, উইন হয়ে যেত। ভিক্টরি মানে কি জিতে যাওয়া, আবার উইন মানেও কি জেতা, রাইট? আচ্ছা, এবার ভিক্টরির অ্যান্টোনিম মানে কি অপোজিট চেয়েছে, তাহলে অপোজিট এখানে কি হবে, লস হয়ে যাবে, তাই না? চলো মানে কি হেরে যাওয়া। চলো নেক্সট, চুজ দ্য অ্যান্টোনিম অফ অপটিমিস্ট। আচ্ছা, অপটিমিস্টের মানে কি বলো তো, যারা মানে পজিটিভ পয়েন্টগুলো দেখে, মানে তোমার একটা এমন সিচুয়েশন হলো যেটাই ভালো খারাপ দুটোই আছে, কিন্তু দেখছো তুমি শুধু ভালোটা, সেটা হচ্ছে তোমার অপটিমিস্ট। আর যারা ভালো পয়েন্টটা বাদ দিয়ে শুধু খারাপটাই ফোকাস করে তাদেরকে কি বলে, তাদেরকে বলে পেসিমিস্ট। তাহলে অপটিমিস্টের অ্যান্টোনিম মানে অপোজিট কি হবে, পেসিমিস্ট হবে। পেসিমিস্ট মানে কি বললাম, যারা নেগেটিভ, এই নেগেটিভ পয়েন্টটাই ফোকাস করে, আর অপটিমিস্ট যারা পজিটিভ পয়েন্টটাই ফোকাস করে, ঠিক আছে? পজিটিভ পয়েন্টটাই ফোকাস করে, বোঝা গেছে?
চলো নেক্সট দেখি। এবার নেক্সট আমাদের চলে এসছে কিন্তু এটা প্যাসেজ। ওকে, তো এই যে ক্লজ টেস্ট, এটা ভালো করে করতে হবে। এসএসসি এমটিএসে 5 মার্কস এখান থেকেই চলে আসবে। আর আমরা জানি একটা এমটিএসের এক মার্কস কত করে ক্যারি করে বলো তো, 1/3। ঠিক আছে, তাহলে 5টা যদি থেকে যায় তাহলে 5/3 15 মার্কস, এখানেই 15 মার্কস চলে এলো। বুঝতে পেরেছ? তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা দেখো, টাইম ইজ ভেরি প্রিসিয়াস, ইট ডাজ নট ওয়েট ফর এনি ওয়ান। টাইম কখনো কারোর জন্য ওয়েট করে না, এটা সব থেকে দামি জিনিস বলতে পারো এক কথায়। বলে না, টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান। সমুদ্রের ঢেউ আর সময় কখনোই কারোর জন্য থেমে থাকে না। বুঝা গেছে? চলো, আচ্ছা, ওয়ান্স লস্ট ইট ক্যান নট বি। একবার যদি চলে যায় সময়, এই সময়টা যদি একবার পেরিয়ে যায়, সময়টা আর ফিরে আসবে? তাহলে এখানে কি বলছে, ওয়ান্স লস্ট ইট ক্যান নট বি, অপশান নাম্বার সি রিকভার্ড বলতে পারো। কেন? কারণ দেখো, রিকভার মানে কি, সেটাকে আর তুমি ফিরিয়ে আনতে পারবে না, আর রিকভার করতে পারবে না, বলেন না? তো সেটা হচ্ছে অপশান নাম্বার সি রিকভার। বেশ, এতদূর তো পড়া হলো। তারপর দেখি, মানে সময় যদি একবার পেরিয়ে যায় সেটাকে আমরা আর ফিরিয়ে আনতে পারবো না, এতটা পর্যন্ত আমি বুঝতে পারলাম। ওকে, নেক্সট, উই শুড মেক দ্য বেস্ট ইউজ অফ আওয়ার টাইম। আমাদের যে সময়টা হাতে আছে, ঠিক আছে, সেটাকে কিন্তু আমাদের কি করতে হবে, বেস্ট কাজে লাগাতে হবে। ফালতু টাইম ওয়েস্ট করে লাভ নেই। এই পৃথিবীতে কতদিন বাঁচবে তুমি নিজেও জানো না। তো যেটুকু টাইম বাঁচছো বা যেটুকু টাইম বেঁচে আছো, সেইটুকু ইউটিলাইজ করো, তাই না? কবে কে এখান থেকে চলে যাবে জানি না আমরা, কার কখন কী ভাগ্যে লেখা আছে তাও জানি না। তো ফালতু ফালতু ওই যে ফিউচার, ওইটা না ভেবে টাইমটাকে প্রেজেন্টে দাও, তাই না? সেটাকে ভাবো, সেটাকে কাজে লাগাও, তবেই তুমি কিছু করতে পারবে। বাদ বাকি তো সব উপরওয়ালার হাতে, কখন কি হয়ে যাবে, তাই না? একটা কথা আছে যে দ্য আলটিমেট ডেস্টিনেশন ইজ নাথিং বাট ডেথ। ঠিক আছে, মানে আলটিমেট ডেস্টিনেশন, আমাদের যে ডেস্টিনেশন, যে আমরা এত দূর যাবো, অত দূর যাবো, এই করব ওই করব, এটা আমাদের কোনো ডেস্টিনেশন নয়। অরিজিনাল ডেস্টিনেশন কি? অরিজিনাল ডেস্টিনেশন হচ্ছে ডেথ, মৃত্যু। বোঝা যাচ্ছে? মৃত্যুই হচ্ছে আমাদের লাস্ট ডেস্টিনেশন। ওকে, তাহলে এতদূর তো বুঝতে পারলাম যে আমাদের সময়কে ভালো কাজে লাগাতে হবে, সময় ওয়েস্ট করলে চলবে না। আচ্ছা, টাইম ড্যাশ পারসনস, টাইমস হেল্পস পারসন টু হু নো হাউ টু ইউজ ইট। তুমি যদি সময়কে কাজে লাগাতে পারো, সময় কিন্তু তোমার হেল্প করবে। কারণ কনসিস্টেন্সি জিনিসটা কী বলো তো? ডিসিপ্লিন, কনসিস্টেন্সি, এই জিনিসগুলো কী? কনসিস্টেন্সি মানে এটা নয় যে তুমি একটা কাজ সেমভাবে, মানে একদম পারফেক্টভাবে করে যাচ্ছ। কনসিস্টেন্সি মানে হচ্ছে এইটা, ধরো প্রথম দিন তুমি এত বড় একটা কাজ করলে, তোমার গোল হচ্ছে এত বড় একটা কাজ করা, আশা করি দেখতে পাচ্ছ। ঠিক আছে, তোমার গোল হচ্ছে এত বড় একটা কাজ করা, তুমি প্রথম দিন এতটা করলে, ভালোই করেছো, প্রথম দিন বলে কথা। তারপরে তুমি করলে এত বড়, কিন্তু তারপর আবার কি, ছোট হয়ে গেল, আবার একটু বড় হয়ে গেল, আবার একটা বড় হলো, আবার একটু ছোট হলো, আবার এতটা বড় হলো, কিন্তু পরে এত বড় চলে এলো। এটা কি করে হবে বলো তো? এটা শুধুমাত্র ডিসিপ্লিন আর কনসিস্টেন্সিতেই হবে। তুমি যদি এই এত বড় করার পর, তারপর যখন এত বড় এলে, নিয়ে যখন একবারে নিচে নেমে গেলে, তখনই যদি তুমি ছেড়ে দিতে যে না আর করবো না, তাহলে তুমি শেষ পর্যন্ত এত দূর যেতে পারতে না। তো এটাই হচ্ছে কনসিস্টেন্সি আর তোমার ডিসিপ্লিনের দরকার। মানে এটাই হচ্ছে কনসিস্টেন্সি আর ডিসিপ্লিন যদি তোমার লাইফে রাখো, তাহলে তুমি এই যে গোল, তোমার যেটা ইচ্ছা বা স্বপ্ন, সেটা তুমি পৌঁছাতে পারবে। বোঝা গেছে? টাইমটাও কিন্তু দরকার, এই জন্য টাইম খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, তাই না? চলো নেক্সট দেখি কি বলেছে। তাহলে এতদূর তো 19 নম্বর পর্যন্ত তো হলো। চলো, দোজ হু ওয়েস্ট টাইম অলওয়েজ সাফার। যে টাইম ওয়েস্ট করবে সে নিশ্চয়ই এনজয় করবে না, সাইনও করবে না, সাকসেসফুল হবে না, সে কী করবে, কষ্ট পাবে, তাই না? দ্যাট ইজ সাফার। যারা টাইমকে ওয়েস্ট করবে সেটা কী হবে, তারা সবসময় লাইফে সারা জীবন কষ্ট পাবে। সময়কে ঠিকভাবে এই জন্যই ইউজ করতে বলা হয়েছে। আচ্ছা, স্টুডেন্ট শুড ড্যাশ দেয়ার টাইম প্রপারলি। স্টুডেন্টদেরকে কী করা উচিত? স্টুডেন্টদেরকে টাইমটাকে
ম্যানেজ করা মানে টাইম ম্যানেজমেন্ট করা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বোঝা যাচ্ছে, টাইম ম্যানেজমেন্ট কিন্তু করতেই হবে তোমাদের লাইফে। চলো নেক্সট দেখি। আরে আর কী হলো, হ্যাঁ ওকে, তাহলে টাইম ম্যানেজমেন্ট করাটা খুব ইম্পর্টেন্ট আমি বললাম। চলো নেক্সট, দেয়ার টাইম প্রপারলি ফর স্টাডি অ্যান্ড প্লে। খেলাও করতে হবে, মানে কি খেলা মানে কি 25 বছর 30 বছরের ছেলে তুমি, ঠিক আছে, তুমি যদি যাও খেলতে, হ্যাঁ যেতেই পারো, কিন্তু অ্যাকচুয়ালি কি ওটা মাইন্ড ফ্রি করার জন্য বলা হচ্ছে, যে পড়াশোনা আর মাইন্ড ফ্রি রাখতে হবে। তুমি যদি সারাদিন পড়াশোনা করো মাথায় কিছু ঢুকবে না, হবেও না, তো মাথাটাকে রেস্টও দিতে হবে, আবার পড়াশোনাও করতে হবে, রাইট? তো সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। আ পারসন হু ড্যাশ টাইম ইজ অলওয়েজ সাকসেসফুল। এটা হয়ে যাবে কি, এটা হয়ে যাবে ভ্যালুজ। যে সময়কে ভ্যালু দেয়, যার কাছে সময়ের ভ্যালু আছে, বল না সময়ের দাম, যে সময়কে মানে সময়ের দাম আছে যার কাছে, সে কিন্তু মানে তার জীবনে সবসময় সাকসেসফুল হবেই হবে। কেন? কারণ সময় এমন একটা জিনিস, আমি কি বললাম, পেরিয়ে গেলে আর ফিরে আসে না। তুমি কোটি কোটি হাজার কোটি কোটি টাকা দিয়ে দাও, কিন্তু ওই একটা সেকেন্ডকে তুমি আর ফিরিয়ে আনতে পারবে না। এই জন্যই সময়ের এত দাম, বুঝতে পারলে? আর তার জন্য কি করতে হবে, এই যে নতুন নতুন ছেলেরা যারা ধরো এই ক্লাস 12 পাস করেছো, তারপর কি কম্পিটিটিভ এক্সামে আসার চেষ্টা করছো, যে ওই যে 3টে বছর বা 4টে বছর আমি কলেজে পড়বো, তার সাথে সাথে কি আমি কম্পিটিটিভ এক্সামের যে সিলেবাস সেটা কমপ্লিট করব, রাইট? এই যে মাইন্ডসেটটা, এই মাইন্ডসেটটা দরকার। যারা ক্লাস 12 বলছি, ক্লাস 12 তো অলরেডি বললাম, বাট যারা গ্র্যাজুয়েশনের পরও এসছো, তাদের কাছেও কিন্তু আর 2-3 বছরই সময়। দেখো একটা সত্যি কথা বলি, সরকারি চাকরি, এই যে ইউপিএসসি দিয়ে আইএএস অফিসার, এই যে তোমার সিবিআই, এই ইনকাম ট্যাক্স, এইগুলোই হতে হবে। এটা কি, এটা একটা মাইন্ডসেট। কিন্তু কি বলতো, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত নিজের লাইফটাকে নষ্ট করো না ভাই। দেখো ইউপিএসসি কী হয় জানো তো, ইউপিএসসিতে 10 বছর 12 বছর ধরে একটা ছেলে পড়ে আছে, তবুও হচ্ছে না তার। কেন হচ্ছে না? দুটো জিনিস, এক হচ্ছে কনসিস্টেন্সি আর এক হচ্ছে তোমার ডিসিপ্লিন। কিন্তু যার এই জিনিসটা আছে, সে 2-4 বছরের মধ্যেই লাগিয়ে দেবে। তার প্রথম বছর প্রবলেম হবে, সেকেন্ড বছরে তার হয়তো পেপার হারিয়ে গেল, মানে কী হলো, তার পেপার দিতে পারলো না, সে পৌঁছাতে পারলো না টাইমে, ওটা 1-2 বছর, এত ভাগ্য কারো খারাপ নয়, ঠিক আছে? যে সে 12 বছর 10 বছর পর পর সে মানে ফালতু কারণের জন্য পাস করতে পারেনি। হ্যাঁ, 1 বছর ইন্টারভিউ গিয়ে আটকে গেল, ঠিক আছে, তারপরের বছর ইন্টারভিউ পাস করলো, ঠিক আছে, মেন্সে গিয়ে আটকে গেল, ঠিক আছে, হয় এটা ইউপিএসসিতে হয়, কিন্তু তারপরের বছর কিন্তু তার লাগানোর যোগ্যতা আছে যে হ্যাঁ সে পেয়ে যাবে। তারপরেও যদি না হয়, সে 10 বছর ধরে কেটে যাচ্ছে, ওইটাকে কনসিস্টেন্সি বা ডিসিপ্লিন বলে না। অ্যাকচুয়ালি কী জানো তো, ওটা লজ্জা, যে বাড়ি গেলে ওই যে থাকে না পাশের বাড়ির কাকু কাকিমা কী বলবে, যারে আইএস হয়ে চলে এলো, ওইটাই লজ্জা লেগে যায়। অনেক ছেলে তো বাড়িও যায় না, তারপর ওইখানেই কিছু একটা করে মানে কাজ করে, আর বাড়ি যায় না, লজ্জায় আর বাড়ি যায় না, আর তার নিজের যে জীবনটা সেটা সম্পূর্ণ ওই জিনিসে দিয়ে দেয়। কিন্তু কি করা যাবে, কনসিস্টেন্সি অ্যান্ড ডিসিপ্লিন আর টাইম ম্যানেজমেন্ট, তাই না? বোঝা গেছে? তো দ্যাটস মাই টাইম, আবার দেখা হবে পরের ক্লাসে, ততক্ষণের জন্য জয় হিন্দ।